আঙ্কারায় বঙ্গবন্ধু ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য স্থাপন করবে তুরস্ক, জানালেন রাষ্ট্রদূত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকেই প্রয়োগ শুরু হবে দেশটিতে। এই টিকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে 95% কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থা। করোনা মহামারী থেকে বাঁচতে টিকা তৈরিতে ব্যস্ত পুরো বিশ্ব। পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে কয়েকটি ভ্যাকসিন। এর মধ্যে সবচেয়ে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র ও জার্মানির ফাইজার ও বায়োএনটেকের টিকা। যুক্তরাজ্য তাদেরকে ব্যবহারের অনুমতি দিয়েছে। যদিও করোনা টিকা উদ্ভাবন করছে দেশটির অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও সেটি এখনও ব্যবহারের অনুমতি পায়নি। ফাইজারের 4 কোটি ডোজ ভ্যাকসিন অর্ডার করেছে যুক্তরাজ্য। দেশটির প্রায় 2 কোটি মানুষ এই ভ্যাকসিন পাবে। শিগগিরই 1 কোটি ডোজ পৌঁছাবে বলে জানিয়েছেন উৎপাদকরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, আগে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের উপর প্রয়োগ করা হবে এই ভ্যাকসিন। এটা একটা দারুণ খবর যে MHRA এই টিকার অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা এই দেশের মানুষের ওপর এর প্রয়োগ শুরু করব। আমরা আগে থেকেই জানি এই টিকা কার্যকর। MHRA এটা নিশ্চিত করেছে এই টিকা নিরাপদ। এখনই আমরা এই ভ্যাকসিনটা পাচ্ছি, এটা খুবই ভালো খবর। এটি -70°C সংরক্ষণ করতে NHS সব ধরনের ব্যবস্থা ও প্রস্তুতি নিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে টিকার প্রয়োগ শুরু হলেও এখনও সতর্ক থাকতে হবে সবাইকে। করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে উদ্ভাবন করেছে এই ভ্যাকসিন। ফাইজার ছাড়াও আরেক মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন প্রায় 95% কার্যকর এবং রাশিয়ার স্পুতনিক 5 ভ্যাকসিনটিও 90% বেশি কার্যকর। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভ্যাকসিন সহ করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন IDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর। ডাক্তার ASM আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা যে খবরটি পেলাম, বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশে আমরা কবে নাগাদ আমাদের দেশের মানুষের জন্য এই ভ্যাকসিনটি আনতে পারবো? ধন্যবাদ আপনাকে। আজকে আসলে আমরা যারা ভাইরাস বা ভ্যাকসিন নিয়ে কাজ করি, আমাদের জন্য এটা একটা ভালো খবর। এই প্রথম বিশ্বে mRNA বেসড কোন অনুমোদন পেল যেটা মানুষে ব্যবহার করা হবে। তবে মনে রাখতে হবে যে ফাইজার এবং বায়োনটেকের এই ভ্যাকসিনটি এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট দিয়ে তথ্যপত্র জমা দেওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের FDA এর কাছে জমা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের রেগুলেটরি অথরিটির কাছে যুক্তরাজ্যের, এবং সেখান থেকে যে অনুমোদন পেয়েছে আমরা যতটুকু জানি যুক্তরাজ্য অলরেডি 40 মিলিয়ন অর্ডার করে রেখেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আপনার জার্মানিতে একটা কোম্পানি যেহেতু এটার সাথে যুক্ত তারাও অর্ডার করে রেখেছে। কিন্তু কোন দেশের রেগুলেটরি অথরিটি যখন অথরাইজেশন দেয় এটা সে দেশের জন্য প্রযোজ্য আসলে। সো আমরা বাংলাদেশে যেটা গভীর মনোযোগ দিয়ে দেখছি এবং এই দুটো ভ্যাকসিন সহ অক্সফোর্ড এবং স্পুটনিক বা চায়নার যেসব ভ্যাকসিন গুলো সেগুলোর উপর আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো হয় যে ভ্যাকসিনটির স্টোরেজ ক্যাপাসিটি বা কোল্ড চেইন মেনটেন করে সহজে দেওয়া যাবে সেটা, এবং সেটার জন্যই বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিরাম ইনস্টিটিউট এটা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটি বাজারজাত করবে আমাদের এই অঞ্চলে, তাদের সাথে চুক্তি করেছে। সেখানে বাংলাদেশের একটি লোকাল কোম্পানিও আছেন, ভ্যাকসিমকো আছেন সেখান থেকে 3 কোটির অর্ডার করা হয়েছে। এখানে গুণগত মানের নিয়ে বা এই প্রথম mRNA ভ্যাকসিন মানব জাতিতে ব্যাপকভাবে প্রয়োগ করা হবে, এর আগে কখনো আসলে প্রয়োগ করা হয়নি, এবং সেটাও একটা দেখার বিষয় আছে। আমরা আশা করছি সেখানে আমরা আসলে দেখবো যে অ্যাডভার্স এফেক্ট সেটা মাইল্ড, মডারেট কিংবা সিভিয়ার এফেক্ট কিছু আছে কিনা, সেটার উপরে সবার উপরে ডিপেন্ড করে। আমরা বাংলাদেশে যেটা নীতিগতভাবে আমাদের সিদ্ধান্ত আছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ভ্যাকসিন গুলাকে প্রি কোয়ালিফাইড করবে, আমাদের সিদ্ধান্ত আছে যে বিশ্ব আমরা ব্যবহার করব। আর অক্সফোর্ডের
জন্য আমাদের যে সুবিধা ম্যানেজমেন্ট, সেটাতে আমাদের প্রোগ্রাম এবং আমাদের একটা বিশাল সেট আপ সেখানে আছে, এবং সেটা টেম্পারেচার 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু অ্যাস্ট্রাজেনিকা কিংবা মডার্নার ভ্যাকসিন যদি আপনাকে আনতে হয়, তাহলে আপনাকে -70 থেকে -80 ডিগ্রি সেন্টিগ্রেডের কোল্ড চেইন ম্যানেজমেন্ট একটা ব্যবস্থা করতে হবে। এটা উন্নত সকল দেশেও নাই। গ্রেট ব্রিটেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে হসপিটাল বেসড কিছু ফ্যাসিলিটিস থাকলেও অনেক জায়গায় তারা টেম্পোরারি ক্যাম্প করে এগুলি স্থাপন করছে। এটা একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার, এবং মডার্না বা ফাইজার বা বায়োটেকের ভ্যাকসিন গুলো আসলে অন্যান্য দেশে কবে সরবরাহ করবে সেটাও আসলে অনিশ্চিত, কারণ যে পরিমাণ তারা অলরেডি কার্যাদেশ পেয়েছে সেগুলি উৎপাদন করতে 1 বছর খানেক লেগে যাবে। তো আমরা নজর রাখছি, তবে আমাদের প্রেফারেন্স অক্সফোর্ডের ভ্যাকসিন বা স্পুটনিক বা এরকম ভ্যাকসিন গুলোর দিকে, এই জন্য যে এখানে এদের আবার কোল্ড চেইন ম্যানেজমেন্টটা সহজ, যেটা বাংলাদেশের আমাদের এক্সট্রা এফোর্ট তেমন বেশি লাগবে না। আমাদের যে প্রচলিত ভাবে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রামের জন্য যে কোল্ড চেইন ম্যানেজমেন্ট আছে, সেখানে সামান্য ইনক্রিজ করলে আমরা সারা দেশে একযোগে ভ্যাকসিনেশনে যেতে পারবো। ডাক্তার এস এম আলমগীর, আরেকটি বিষয় একটু জানতে চাই যে অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে এই দেশের জনগণকে, সেই ক্ষেত্রে অগ্রাধিকারের হিসেবে রাখা হয়েছে চিকিৎসক অথবা যারা সরাসরি করোনার সাথে সংযুক্ত। আপনাদের নীতিমালাটা কি, কাদেরকে, এটিকে প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? এটা আসলে আমাদের যে ন্যাশনাল ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি হয়েছে, সেখানে সারা পৃথিবীতে যেরকম ভাবে প্রায়োরিটাইজেশন করেছে, অর্থাৎ অগ্রাধিকার কারা আগে পাবে, সেটাতে প্রথমে 3 ভাগ পপুলেশন আছে, যেটাতে ফ্রন্টলাইন ওয়ার্কার্স, সেটা শুধু চিকিৎসক, সাংবাদিক, আমাদের বিভিন্ন নিরাপত্তা বাহিনী সহ যারা মাঠ পর্যায়ে সরকারি বেসরকারি পর্যায়ে কাজ করেন, এরকম একটা, এবং 60-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা প্রথম অগ্রাধিকার পাবে। এরপরে 55-এর উপরে যাদের বয়স তারা অগ্রাধিকার পাবে। এরপরে যাদের কোমরবিডিটি আছে কিন্তু 40-এর উপর বয়স, তারা অগ্রাধিকার পাবে। এগুলি ডিটেইল মাইক্রো প্ল্যানিং আমরা এখন করছি, এবং এগুলি সারা পৃথিবীতে যেভাবে প্রায়োরিটাইজেশন করা হয়েছে, বাংলাদেশে আমরা হুবহু একই রকম ভাবেই প্রায়োরিটাইজেশন করছি। কিন্তু বাংলাদেশে একটু তথ্যগত সমস্যা হবে যে বাংলাদেশে এক্স্যাক্টলি কতজন লোক ডায়াবেটিসে ভোগেন, বা কতজন লোকের উচ্চ রক্তচাপ আছে, কিংবা কতজন লোকের কিডনি ডিজিজ আছে, এগুলি আমাদের তেমন ভাবে ডকুমেন্টেড পরিসংখ্যান নেই। আমরা আসলে এখন সেগুলি নিয়েই কাজ করছি, সেগুলি একটা পরিসংখ্যানে আনার চেষ্টা করছি, এবং আমাদের যে গ্যাবি বা ডব্লিউএইচওর যে কোভ্যাক্স ফ্যাসিলিটি, সেখান থেকেও আমরা প্রায় 7 কোটির মতো ভ্যাকসিন পাবো, এবং সেটা মিলে আমরা চেষ্টা করছি যে যেহেতু আমরা 3 কোটি ভ্যাকসিন পেলে আমরা 1.5 কোটি লোককে দিতে পারবো, কারণ 2টো করে ডোজ লাগবে। তো ওই রকম ভাবে আমরা অন্তত পক্ষে দেশের 20% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় প্রথম বছর আনার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং এটি তো বিনামূল্যে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে। প্রথম ধাপে যে 3 কোটি আনছেন, এর বাইরে কি বেসরকারিভাবেও আনার সুযোগ থাকছে? অর্থাৎ কেউ যদি সরকারি সেই সুবিধাটি না পান, তিনি বেসরকারিভাবেও ব্যক্তিগতভাবেও কি নেওয়ার সুযোগ পাবেন? হ্যাঁ, এরকম একটা সিদ্ধান্ত আছে যে আমাদের দেশীয় কোনো কোম্পানি যদি ভ্যাকসিন আমদানি করতে চায়, তাদেরকে সেই সুযোগ দেওয়া হবে। যাদের সামর্থ্য আছে তারা কিনে নেবে, সেই ভ্যাকসিন কিনে নিজেদের প্রয়োগ করতে পারবেন। বিষয় একটু জানতে চাই যে এই ভ্যাকসিনটি দেওয়ার পর সেটি কতদিন আপনার শরীরে অ্যান্টিবডি ধরে রাখতে পারবে? অর্থাৎ এটি কি 6 মাস পর পর এই ভ্যাকসিনটি নিতে হবে? এখনো বিশাল গবেষণার বিষয় আসলে। আপনি জানেন যে এই যে ভ্যাকসিন গুলো ক্লিনিক্যাল ট্রায়াল করেছে, এবং এই পর্যবেক্ষণের সর্বমোট বয়স 11 মাস, এবং সেখানে পেয়েছে ক্লিনিক্যাল ট্রায়ালের বয়স 3 মাস, কোথাও 2 মাস, এবং সেই অনুযায়ী আমরা যদি চিন্তা করেন, তাহলে আসলে একদম সুনিশ্চিত ভাবে বলা খুব কঠিন আসলে কতদিন থাকবে। আমরা দেখছি যে করোনা ভাইরাসে যদি সাধারণ মানুষ আক্রান্ত হয়, সেই অ্যান্টিবডি 3 মাস পরে কমতে শুরু করে। এখন ভ্যাকসিন প্রয়োগের পরে হয়তো আমরা দেখতে পাবো যে এখানে একটা জিনিস পরিধানযোগ্য, যে শুধু অ্যান্টিবডি না, শরীরে যে মেমোরি টি সেল আছে সেটাও যদি স্টিমুলেটেড হয়, তাহলেই আসলে এই ভ্যাকসিন গুলো কার্যকর হবে এবং দীর্ঘদিন থাকবে। না হলে কিন্তু সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছরই একবার করে আপনাকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর। ডাক্তার আলমগীর, আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম, আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে করোনার সংক্রমণের শনাক্তের হার বাড়ছে, এবং আজকের তথ্য অনুযায়ী 38 জন মারা গেছে, যার মধ্যে 30 জনই ঢাকার।
এই যে সংক্রমণের হার, মৃত্যুর হার বাড়ছে, তাহলে এই মুহূর্তে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করণীয়, কি কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই আমরা গত এক সপ্তাহ যাবৎ লক্ষ্য করছি যে তুলনামূলকভাবে আমাদের রোগীর সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যাও দেখেন গত মাঝখানে কিছু কমেছিল, এখনো কিন্তু 30 থেকে 40-এর ভিতর মাঝে মাঝে আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সারা পৃথিবীর বিজ্ঞানীরাই বলছেন যে শীত আসলে করোনা সংখ্যা বেড়ে যেতে পারে। তো আমাদের দেশে শীতের সাথে সাথে আবার সাধারণ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা সহ বা সিজনাল যে করোনা ভাইরাস গুলো সেগুলিও মানুষ আক্রান্ত হতে শুরু করে এবং আমাদের যাদের শ্বাসকষ্ট আছে বা শীতকালে বেড়ে যায়, যাদের অ্যাজমা আছে, অ্যাজমার এপিসোড বেড়ে যায়, তারা যদি আবার করোনা আক্রান্ত হয় তাহলে জটিল অবস্থা তৈরি হতে পারে। তবে এখানে যেমন সবাইকে বলা হচ্ছে, একটা জিনিস আমি বলি, স্বাস্থ্যবিধি তো মানতেই হবে। তার আগে যদি দয়া করে যাদের বয়স 50-এর উপর এবং তাদের যদি কোনো ধরনের কোমরবিডিটি থাকে, অর্থাৎ ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ কিংবা যে কোনো ধরনের ইমিউনো কম্প্রোমাইজড ক্যান্সার যদি থাকে এবং করোনা পজিটিভ হয়, দয়া করে তৎক্ষণাৎ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিন। বাসায় বসে এরকম কোমরবিড কন্ডিশনকে আমরা ঝুঁকিপূর্ণ রোগী বলি, তারা যদি বাসায় বসে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন তাহলে জটিল অবস্থা তৈরি হয় এবং যখন হাসপাতালে আসেন তখন আসলে আমাদের ডাক চিকিৎসকদের আপনার চেষ্টা করেও কিছু করার থাকে না। তো প্রথম থেকেই যদি আপনি হাসপাতালে চিকিৎসা নেন, অন্তত জটিলতাগুলো তৈরি হবে না, চিকিৎসকরা দেখবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যেমন বলা হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষকে যদিও দোষারোপ করি, এটা আসলে কোভিড পেটিকনেস হয়ে গেছে। সারা পৃথিবীতে হচ্ছে মানুষ এক ধরনের স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছে না। যদিও সরকারি পর্যায় থেকে একদম সর্বোচ্চ মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 1 মাস আগে থেকে বলছেন যে বিভিন্ন ধরনের কর্মসূচিতে যাওয়ার জন্য এবং নো মাস্ক নো সার্ভিস সরকারি পর্যায়ে করা হচ্ছে, বিভিন্ন ধরনের জেল জরিমানা করে ইম্পোজ করার চেষ্টা করা হচ্ছে। এখানে ব্যক্তিগত সচেতনতা যেমন দায়ী দরকার, তেমন হলো আমাদের সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, মাস্ক ডিস্ট্রিবিউশন করতে হবে এবং আমাদের আরো যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, কমিউনিটি আমাদের সমাজের বিশিষ্ট জনেরা যদি মানুষকে আহ্বান করে, মানুষ হয়তো কথা শুনবে। আর আমাদের একটা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের কিন্তু মাস্ক কেনার সামর্থ্য নাই, তারা যেন তাদেরকে মাস্ক ডিস্ট্রিবিউশন করারও ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই মহামারীর সময় সম্মিলিতভাবে সবাই চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতেই হবে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেটরা যাচ্ছেন এবং অনেকে বোঝাচ্ছেন, মাস্ক দিচ্ছেন, জরিমানা করছেন। আশা করি যে সাধারণ মানুষ ওই মাস্ক ব্যবহারে আরো সচেতন হবেন এবং ভ্যাকসিন আসার আগ পর্যন্ত আসলে মাস্কটি ভ্যাকসিন হিসেবে কাজ করবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্ণ হলো, কিন্তু এখনও ভূমি ও অধিকার প্রশ্নে থমকে আছে চুক্তির বাস্তবায়ন। একই সঙ্গে বেড়েছে আধিপত্য বিস্তার ও টিকে থাকার জেরে অভ্যন্তরীণ সংঘাত। বিশেষজ্ঞদের আশঙ্কা, পার্বত্য অঞ্চলের সমস্যা সমাধান না হলে ভবিষ্যতের প্রভাব পড়তে পারে গোটা দেশে। যতটা ঘটা করে শান্তি চুক্তি হয়েছিল 1997 সালে, ততটা আশা কি পূরণ হয়েছে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর দাবি, যতদিন ভূমির উপর তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে না ততদিন পার্বত্য এলাকায় শান্তি ফিরবে না। এই সময় চুক্তির 72টি ধারার মধ্যে বাস্তবায়ন হয়েছে 48টি। চুক্তি অনুযায়ী আঞ্চলিক ও 3 জেলা পরিষদ গঠন হলেও নির্বাচন হয়নি। এখনও কাগজে কলমে বন্দী ভূমি কমিশনের কাজ, মেটেনি বিরোধ নিষ্পত্তিও। বাঙালি, পাহাড়ি সবাই আমরা বিভিন্নভাবে প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানি এখনো বন্ধ হয়নি, যার কারণে আমরা এখন মনে করছি যে শান্তি চুক্তির পূর্বের অবস্থা বর্তমানে বিরাজ করছে। এদিকে শান্তি চুক্তি সামনে রেখে বিভক্ত হয়েছে আঞ্চলিক সংগঠনগুলো। আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির কারণে গত 3 বছরে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে নিহত হয়েছেন শতাধিক মানুষ। যে জেলা পরিষদগুলো স্থানীয় মানুষের চাহিদা নিরূপণে অনেকটা ব্যাপক ভূমিকা রাখতে পারত, যেহেতু তারা নির্বাচিত নন, টাকা পয়সা এবং ক্ষমতার জোরটাকে তারা এখানে প্রাধান্য দিয়ে দেখছে। অন্যান্য বিষয়গুলো হস্তান্তর করলেও এই মৌলিক বিষয়গুলো যদি হস্তান্তর করা না হয়, যে লক্ষ্যে চুক্তি করা হয়েছে সেই লক্ষ্যে পৌঁছা যাবে না।
বিশেষজ্ঞরা বলছেন, পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব, অবিশ্বাস দূর করতে হবে, যার জন্য প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। সমান নাগরিক অধিকার সেইটার স্বীকৃতি এবং তার স্বীকৃতির বাস্তবায়ন হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো যদি রাষ্ট্র গ্রহণ করে, শান্তি চুক্তি বাস্তবায়ন তার একটা উপায়, তাহলেই কেবলমাত্র পার্বত্য চট্টগ্রামে তথা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার দুয়ারটা উন্মোচিত হবে। শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারকে আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তির বিষয়ে কথা বলতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জেএসএস এর সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। উষাতন তালুকদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। পার্বত্য শান্তি চুক্তির 23 বছর পূর্ণ হলো, কিন্তু এখনো ভূমি এবং অধিকার প্রশ্নে চুক্তির বাস্তবায়ন থমকে আছে। পার্বত্য শান্তি চুক্তির এই 23 বছরে কেন এই অবস্থা? মূলত হলো উগ্র জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক কারণে আজকে এভাবে পার্বত্য চুক্তি অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে। যেহেতু চুক্তির মৌলিক বিষয়গুলো সহ পূর্ণাঙ্গ চুক্তি বাস্তবায়ন করা হলে পরে তাহলে পার্বত্য অঞ্চলে একটা স্থিতিশীলতা আসবে, শান্তি শৃঙ্খলা আসবে এবং এলাকার আরো উন্নয়ন সাধনে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব। সেহেতু সরকারের এবং উভয়ের সকল নাগরিকদের আজকে এই বিষয়ে আরো অধিকতর উদ্যোগ রাখা বাঞ্ছনীয়। আমরা আশা রাখবো যে যাতে করে এই পার্বত্য অঞ্চলের যে সমস্যা, দীর্ঘদিনের বিরাজিত সমস্যা, এই সমস্যাকে সরকার এবং জনসংহতি সমিতি চিহ্নিত করেছে যে এই সমস্যা একটা রাজনৈতিক ও জাতীয় সমস্যা। সেহেতু রাজনৈতিকভাবে এবং শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার সমাধানের লক্ষ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং এটার উদ্দেশ্য মহৎ ছিল এবং এই উদ্দেশ্যকে বাস্তবায়নের ক্ষেত্রে আজকে যেভাবে ঝুলে আছে, আজকে এক পাশে রেখে দেওয়া হয়েছে, এটাকে আরো পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আরো আন্তরিক এবং আরো অধিকতর সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা উচিত হবে। তালুকদার, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের প্রধান বাধাগুলো কি? বাধাগুলো তো আমি বললাম যে আজকে আমাদের মধ্যে দায়িত্বাভিমান এবং সাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের অভাব এবং সদিচ্ছার অভাবের কারণে মূলত এটা ঝুলে আছে নানাভাবে। এটা শুধু এককভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাঁধে দিলেও হবে না, এটা সরকারি প্রশাসন, সুশীল সমাজ। যে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক যে সংগঠনগুলো রয়েছে সেইগুলোর মধ্যে বিবদমান অবস্থা, মুখোমুখি সংঘর্ষ এবং মাঝে মাঝে আমরা দেখতে পাই সংঘর্ষে রক্তপাত, হত্যা, প্রাণহানি, নানা ধরনের ঘটনা ঘটছে। আঞ্চলিক সংগঠনগুলি এই সংঘাত কেন বন্ধ করতে পারছে না? এটা হলো সংঘাত তো না হওয়া উচিত, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে এটা দেখতে হবে যে এটা আসলে যেমন মূল দল জনসংহতি সমিতি আমরা যখন চুক্তি করেছিলাম এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার সময় আমরা কিন্তু একটা ভুলে তো রেখে আসি নাই, তাহলে আজকে অস্ত্র কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এটা আরো গভীরভাবে ভেবে দেখা দরকার। সেহেতু কোনো কারোর এটা পক্ষে বা বিপক্ষে এটা আশ্রয় দেওয়া ঠিক হবে না, যাতে করে কেউ যেন এটাতে সুযোগ গ্রহণ করতে না পারে, যাতে করে এটা অস্ত্র নির্মূল করা যায়, এখানে যাতে অস্ত্রবাজি না থাকে। সেক্ষেত্রে সকল মহলের, এমনকি পার্বত্যবাসীর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আরো সদিচ্ছা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন হবে। এবং পার্বত্য চট্টগ্রামে যেটা একটি অনেক দিন ধরেই সমস্যা, যে পাহাড়ি এবং বাঙালি একটি দ্বন্দ্ব এবং একটি অবিশ্বাস রয়েই গেছে, সেটি নিরসনে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? না, এটা তো মূলত সরকারের থেকে উদ্যোগ নিতে হবে। তো বিশেষ করে আমরা দেখেছি, আসলে আমি সাধারণ মানুষের কাছে গ্রামে গঞ্জে গিয়ে দেখেছি সাধারণ মানুষ পাহাড়ি বাঙালির মধ্যে দ্বন্দ্ব নাই। সেটা হলো মূলত আমরা যারা শিক্ষিত বা দায়িত্বশীল ওনাদের মধ্যে আমরা দায়িত্ব কাঁধে নিতে হয়, তাই না হলে পরে ওরা তো যেভাবে চালানো হয় সেভাবে চলে ওরা, কিন্তু সাধারণভাবে তো তাদের মধ্যে মেলামেশা উঠা বসা হয়ে থাকে এবং অনেক সম্পর্কও আছে, ভালো সম্পর্ক, কিন্তু দ্বন্দ্ব সংঘাতটা বাড়ে শুধু আমাদের কারণে। তাই আজকে সেই বিষয়টা যদি সকলে আজকে আস্থা বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে এই যে আজকে
পাহাড়ের মানুষদের দূরে ঠেলে না দিয়ে আরো কাছে টেনে বিষয়টাকে অবিশ্বাস সন্দেহ না রেখে এটা আরো আমাদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা আরো কাছে আসতে পারি, বা সেটা কাজের মধ্য দিয়ে, যাতে করে আজকে যে আমাদের সরকারের পলিসিটা বুঝতে হবে। সরকার কিভাবে পলিসি দিচ্ছে। পাকিস্তান আমলে দেখেন পার্বত্য চট্টগ্রামে কাপ্তায় বাঁধ কেন দেওয়া হলো? মূলত দেওয়া হয়েছিল যে পাক ভারত বিভক্তির সময়ে সেটা বিভক্তির নিয়ম অনুযায়ী পার্বত্য অঞ্চল উপজাতি অধ্যুষিত অঞ্চল হিসেবে এটা নন মুসলিম এরিয়া হিসেবে এটা ভারতে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। তাতে এখানে ভারতের পতাকা উত্তোলন করার কারণে পাকিস্তান সরকার মনে করেছিল যে এটা বোধ তাদের শত্রু হয়ে গেছে, তাদেরকে দমাইতে হবে। সেহেতু কাপ্তায় বাদ করার ফলে কি হলো দেখেন। তো আজকেও আমাদের বুঝতে হবে যে এরা এরা তো আসলে বাংলাদেশের ভিতরে পড়েছে, এটা মেনে নিয়েছে এবং যুক্ত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে মেনে নিয়ে চুক্তি করা হয়েছে। এবং আমরা স্বাভাবিক জীবনে নতুন করে গন্ডগোল বাঁধানোর আমাদের কোনো অভিসন্ধি দুরভিসন্ধি নাই। আমরা আসলে আন্তরিকভাবে সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আস্থা বিশ্বাস রেখে আমরা চুক্তি করেছি এবং সেটাই আমরা আশা করেছিলাম। কিন্তু আজকে ঘটনাক্রমে এমন ভাবে সাজিয়ে এমন ভাবে গল্প কাহিনী তুলে ধরে আজকে বোঝানো হচ্ছে যে জনসংহতি সমিতি বাংলাদেশের একটা কেন যেন একটা ক্যাচ করা হয়ে গেছে। তাহলে আজকে আমাদের বুঝতে হবে যে আসলে সেটা নয়, এটা আরো গভীরে গিয়ে আমাদের ভেবে দেখতে হবে আজকে সরকারের পলিসি কি থাকা উচিত। পলিসিটা হলো ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ। ইনক্লুসিভ থাকা উচিত হবে এবং সেটা এক্সক্লুসিভ না ভাবায় মনে না আনাই উচিত হবে এবং সেটাকে জেরে বুঝে। প্রশান্ত তালুকদার, আমরাও আপনার এই বক্তব্যের সঙ্গে একমত। আমরাও মনে করি যে পাহাড়ের শান্তি সংস্কৃতি বিরাজ করুক এবং যে সংকটটি রয়েছে দীর্ঘদিন ধরে এই সব সমস্যার সমাধান ঘটুক। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য। মুজিব বর্ষ উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। আর দুই দেশের বন্ধুত্ব জোরদারে ঢাকায় হবে আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের ভাস্কর্য। বুধবার সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও দেশটির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানের বৈঠক শেষে জানানো হয়েছে এই সিদ্ধান্ত। এসব বিষয় নিয়ে কথা বলতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। মিসবাহুর রহমান চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যখন ভাস্কর্য নিয়ে নানা কথা হচ্ছে তখন সরকারের এই সিদ্ধান্ত, তুরস্ক এবং বাংলাদেশ দুই দেশের মধ্যে বন্ধুত্ব জোরদারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। তুরস্ক আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র। এই তুরস্কতে তুরস্ক মুসলিম বিশ্বের খেলাফত ছিল একসময়, লাস্ট খলিফা ছিলেন আব্দুল হামিদ। মক্কা মদিনা তুরস্ক শাসন করছে প্রায় কয়েকশো বছর। সেই তুরস্ককে অভিনন্দন জানাই, তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য স্থাপন করেছে। এবং আমরাও তুরস্কের আধুনিক তুরস্কের যিনি স্থপতি পৃথিবীর কামাল প্রাসাদ ভাস্কর্য ঢাকায় স্থাপন করে আজকে আমাদের ইনফরমেশন মিনিস্টারের সাথে তুরস্কের চৌধুরী, অনেকেই বলছেন যে ভাস্কর্যের মূর্তির অপব্যাখ্যা দেয়া হচ্ছে। আপনার কাছে আসলে এই দুটির মধ্যে পার্থক্য কি, সেই বিষয়টি জানতে চাই। আমি এখানে এত অল্প সময়ে ধর্মীয় পার্থক্যটা আপনাকে বলতে পারবো না। শুধু এটি বলবো যে সেই আজকে 1200 বছর ব্যাপী ওমাইয়া শাসন, আব্বাসী শাসন, স্পেনে মুসলিম শাসন, ভারতে মুঘল শাসন, এই মুসলিম শাসকদের প্রত্যেকের সময় যুগে যুগে ভাস্কর্য স্থাপন করা হয়েছে। ভারতে যখন মুঘলরা ভাস্কর্য স্থাপন করে তখন ভারতের বিখ্যাত অলি বুজুর্গ যারা খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দেদ আল ফেসানি, কুতুবউদ্দিন কাকি, এই ধরনের পৃথিবী বিখ্যাত সুফি দরবেশ, তারাও তো কখনো ভাস্কর্যের প্রতিবাদ করতে শুনিনি। তো যার কারণে এই প্রতিবাদটা হঠাৎ করে আমাদের দেশে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে খোলা পানিতে মাছ শিকারের জন্য পরিকল্পিতভাবে কিছু উগ্রবাদী লোক এবং তারা জামাত বিএনপি কিরণক হিসাবে কাজ করছেন এবং গ্রামের মানুষকে তাদের ধর্মীয় আলোকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, গ্রামে গ্রামে ফিতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং সেই ফিতনা হলো হত্যা থেকে জঘন্য অপরাধ। আমি
আপনার এই টেলিভিশনের মাধ্যমে আমাদের দেশবাসী সরলমনা আলেম, অকপন্থী আলেম সকলকে আহ্বান জানাবো এই উগ্রবাদী গোড়া লোকদের ফাঁদে পা না দেওয়ার জন্য। জি, আপনার কাছে আরেকটি বিষয় একটু স্পষ্ট করে জানতে চাই যে এই মুহূর্তে যেই অপব্যাখ্যা দেয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় ভাস্কর্য ভেঙে ফেলার কথা বলা হচ্ছে, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত? সরকারের প্রতি আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? আজকে আমি একটা প্রেস কনফারেন্সে 6 দফা দাবি উত্থাপন করছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা দেশে ফিতনা সৃষ্টি করতে চায়, বঙ্গবন্ধু সম্বন্ধে অশালীন কথাবার্তা বলতে চায় বলে, এবং এত উদ্যত শুধুমাত্র যে তারা সংবিধান লঙ্ঘন করে কথা বলছে তা নয়, ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে সভা সমাবেশে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ পুড়িয়ে ছারখার করে দিবে। এই যে উদ্ধত্তপূর্ণ বক্তব্য, এটার ব্যাপারে অবশ্যই সরকার নীরব ভূমিকা নিতে পারে না, তাহলে তো অন্যরাও আশকারা পাবে এবং এটা দেশের শান্তি স্থিতিশীলতার ক্ষতি হবে। মিসবাহ রহমান চৌধুরী আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিক, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।